অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার আমার মনের বারান্দায়। তোমার অবাক সময় কেটে যায়, আবার আসবে তুমি আমার ভালো লাগার অনেক ইচ্ছে ঘুরি। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আর মনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। আমার রঙিন বাতাস তোমার অপেক্ষায়, অনেক মেঘ বয়ে যায়, আসবে তুমি আবার আমার মনের বারান্দায়। তোমার অবাক সময় কেটে যায়, আবার আসবে তুমি আমার ভালো লাগার অনেক ইচ্ছে ঘুরি। তোমার কষ্ট পাওয়ার অনেক ক্লান্ত তুমি। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, যেখানে গাইবে তুমি আর মনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, খোলা মাঠে গাইবে গান বসন্তের বাতাসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WhatsOn লাইভ। আমি পূজা স্নিগ্ধা। আজকে চলে এসেছি আরেকজন আর্টিস্টকে নিয়ে। গেস হু? আজকে আমরা আছি রাফা ভাইয়ের সাথে। So let's get started. কেমন আছেন ভাইয়া? এই তো I'm doing good. একদম লোক থেকে শুরু করি। আপনি মিউজিকের শুরুটা কিভাবে, কখন? Music, I started music 2000 দিকে, I guess, and it started off like with the idea যে আমার ভাইয়া was a musician, বড় ভাই আর কি। So I just, how it happens, like very typical. আমার বড় ভাই was a musician, he was a good student, and সে অনেক মিউজিক টিউজিক করতো, বাসা থেকে গিটার টিটার কিনে দিছিল। So I ended up being the kid যে followed in his footsteps অনেক পরে। I was really not into music, but পরে আস্তে আস্তে like I got very inclined towards music. That's how it started, very simple. But music আমার একটা good part হচ্ছে কি I found a calling কি যেটা মানুষ generally পায় না। Like suddenly, like I was a kid, I was into cricket and this and that অনেক কিছু, and then suddenly I like found I mean music-এর কিছু parts I understood. So it's like I had friends ছোটবেলা যারা তোমার দুষ্টামি করতে করতে suddenly they found their calling for maths, and they're like math genius, এখন বিশাল engineer. So I think I found my calling. So I figured out যে so it started with drums. I figured out যে আমি ড্রামটা বুঝতেছি। So ওই বুঝাটা থেকেই like the confidence, and that's how it started. It's a pretty long story, but this is more like it কি ছোট করে দেখলে। আর কয়েকটা আন্ডারগ্রাউন্ড শোতে আমার ভাই নিয়ে গেছিল। So ওখানে saw promising bands যারা এখন অনেক big names like Aurthohin. So I saw them play live, and like যেটা হয় most kids এর বেলায় সেটা হচ্ছে you get inspired যে আচ্ছা আমি মিউজিশিয়ান হব। আমার বেলা যেটা হয়েছে I figured out that আমি তো এই জিনিসটা পারবো বাজাতে। And even though আমি বাজাতে পারি না, but চোখের দেখায় I had that idea যে না এটা I guess আমি পারবো করতে। So that's how it started, and since then till now on আমি এখন পর্যন্ত I'm still like trying. I'm trying like whatever I can play, whatever I can learn. ওই জিনিসটা এখনো যায় নাই। I guess the day it's gone, I guess that my music is gonna be gone too. But
Other than that, it's fine. ছোটবেলা থেকে কি এরকম প্ল্যান ছিল না যে আমি মিউজিশিয়ানই হব? Absolutely না, মানে I had zero plans to be a musician. মিউজিকে যে এসেছেন তো ফ্যামিলি সাপোর্ট কিরকম ছিল? একদম ছিল না, মানে I had zero family support. So অনেকে হয়তো কোয়েশ্চেন করে, অনেকে হয়তো ভাবে যে I have all this, এখন এত কিছু করছি। It's insane amount of hard work. মানে I'll be honest with you, first I tried, মানে আমি যখন ফার্স্ট মিউজিক করা শুরু করি, আমার বাসা থেকে একদম ব্যান ছিল মিউজিক করা, বিকজ আমার বড় ভাই ইজ এ ডক্টর। ওকে মিউজিক করতে অ্যালাউ করা হয়েছিল বিকজ ও খুব ভালো স্টুডেন্ট ছিল। বাবা মা যখন ও ইন্টার শেষ করছে উইথ অল এজ, ওকে গিটার কিনে দেওয়া হয়েছে, এন্ড দেন ও ফ্রেন্ডের সঙ্গে গিটার ব্যান্ড করতে করতে ওর মেডিসিনের পড়াশোনায় হ্যাম্পার করছিল। সো প্যারেন্টস যেটা দেখছে সেটা হচ্ছে গিয়ে সব দোষ মিউজিকের, মিউজিক আমার ভালো ছেলেটার পড়াশোনাটা নষ্ট করে দিচ্ছে, সো ছোট ছেলেকে কোনোভাবেই মিউজিক করতে দেওয়া যাবে না। এন্ড যেটা হয় আর কি, না করা হয়েছে বলে আই বিকেম এ মিউজিশিয়ান, উইচ ইজ আইরনিক। বাট আমার বেলায় একদমই নিষেধ ছিল। ইনফ্যাক্ট ইটস ট্রু, এটা সত্যি কথা, আমি প্রথম যে 2 বছর অর্থহীনে ছিলাম আমার বাসায় কিন্তু জানতো না। হোয়াট হ্যাপেন্ড ইজ আমি লুকায় লুকায়, ইভেন টিভিতেও শোতে আমার বাবা মা দেখছে, আমাকে দেখে বুঝেনি, আমি লুকায় এক কোণে মাথা নিচু করে বাজাতাম। যদি ধরা খেতাম তখন আমার লাইফ শেষ, আমি তখন পিচ্ছি, অনেক ও লেভেল দিচ্ছি। এখন কি, এখন ফ্যামিলির কি? হোয়াট আই ওয়ান্টেড ওয়াজ টু স্টাডি মিউজিক। যখন আমি বুঝছি না আমি মিউজিক করি, আমার মিউজিক ভালো লাগে, আমি মিউজিক পড়তে যাবো, তো বাইরে আই ট্রাইড অ্যাপ্লাইং, আই গট ইনটু সাম গুড ইউনিভার্সিটিজ। তারপর বাবা মাকে বলছি যে দেখো আমি স্কলারশিপও পাইছি একটা জায়গায়, বাট ইটস টু এক্সপেন্সিভ। তো তখন বুঝিনি এই জিনিসটা, বাট একটা পয়েন্ট থেকে আমার প্যারেন্টস আমাকে বলছে হবে না, এটা তুমি বাইরে গিয়ে পড়তে পারবে না, সো বেটার জয়েন এখানের কোনো একটা ইউনিভার্সিটি। সো দ্যাটস ওয়েন আই রিয়েলাইজ দ্যাট না, আমি নিজে টাকা পয়সা জমায় দিন পড়তে যাবো, এটাও ডিডন্ট ওয়ার্ক আউট, ইট ডাজন্ট ওয়ার্ক আউট লাইক দ্যাট। বাট হোয়াট হ্যাপেন্ড ফর মি ইজ, মানে প্যারেন্টসের সঙ্গে যে কানেকশনটা ঠিক হয়েছে যখন when I was financially stable. Parents, what parents want is so that তারা চিলড্রেনরা যাই করুক না কেন, প্যারেন্টসদের একটাই চিন্তা থাকে, সেটা হচ্ছে কি যেন ফাইন্যান্সিয়ালি স্টেবল হয়। সো যেদিন আমি ফাইন্যান্সিয়ালি একটু স্টেবল হতে পারছি, নট লাইক I wouldn't say মিউজিক করে আমি ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল, but the day I could start earning for myself, that's the day my parents were okay with it. যে তুমি যাই করো না কেন, অ্যাটলিস্ট নিজেরটা নিজে যদি চলতে পারো তাই হলো। সো সিন্স দ্য ডে টিল নাও, এখন পর্যন্ত আমার I have good support. Not because I'm famous, not because আমাকে মানুষ পছন্দ করছে বা আমার গান পছন্দ করছে, just the fact that I can earn, আমি নিজেরটা নিজে চলতে পারতেছি। বিকজ প্যারেন্টসদের চিন্তাটা প্রবলেম ওটাই হয় যে when they are not here, তখন আমি কি করব। কি মনে হয় আপনি যেভাবে আপনার ফ্যামিলির সাথে ডিল করেছেন বা প্যারেন্টসদের সাথে, এরকম তো এখন যারা নতুন করে আসছে বা অনেকে যারা এখন জাস্ট ফার্স্ট স্টেজে যারা চিন্তা করছে যে তারা মিউজিকে যেতে চায়, আপনার তাদের সম্পর্কে কি কোনো আইডিয়া আছে যে তারা তাদের ফ্যামিলিকে কিভাবে ডিল করবে বা কিভাবে বোঝাবে? History teaches you to not make the mistakes that that other people did. Like আমাদের টাইমে আমি যেরকম, I'm one of the very first person আমার এন্টায়ার জেনারেশনের মধ্যে চেনা জানা who decided to be a professional musician, which sounds এখনো কিন্তু sounds very wrong. তুমি যদি আমাকে বলো যে I want to be a professional musician, আমি তোমাকে বলবো 3 বার চিন্তা করে নাও, because it's very hard. But that's a different step, right? তুমি লাইফে যাই করো না কেন, তোমার স্ট্রাগল থাকি, 10 বছরের একটা স্ট্রাগল থাকবে। কিন্তু ইয়াং জেনারেশনের কাছে আমার একটা কথা হচ্ছে কি, বি অনেস্ট এন্ড ক্লিয়ার অ্যাবাউট ইট। মানে গো টক টু ইউর প্যারেন্টস, টেল দেম যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু, অ্যান্ড প্যারেন্টসের মানে অ্যান্সারটা কিন্তু ওরাও জানে। প্যারেন্টসের অ্যান্সার একটাই হবে যে গেট ইউ গ্র্যাজুয়েশন অ্যান্ড দেন মিউজিক করো। অ্যান্ড যেটা করা উচিত এখনকার জেনারেশন, যেহেতু ইন্টারনেট চলে আসছে, দুনিয়া অনেক ইজি হয়ে গেছে, এভরিবডি শুড ডু বোথ। মানে জাস্ট গেট আ গ্র্যাজুয়েশন, আমার মতো এত রক এন্ড রোল হওয়ার দরকার নেই, জাস্ট গেট আ গ্র্যাজুয়েশন অ্যান্ড দেন ওই গ্র্যাজুয়েশনের সাইডেও কিপ অন ডুইং মিউজিক, অ্যান্ড ওয়ান্স ইউ ডান গ্র্যাজুয়েটিং জাস্ট বি আ ফুল টাইম মিউজিশিয়ান। বিকজ তখন হবে কি, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট টেনশন ইন ইউর হেড, যেটা আমার আছে, যে আমি যদি আজকে যদি কোনো কারণে মিউজিক বন্ধ হয়ে যায়, করোনাতে হলো, দ্য ফার্স্ট থিং দ্যাট হ্যাপেন্ড মানে কেম টু মাই হেড ওয়াজ, আমি এখন কি করবো, আমি তো ব্যাংকের দারোয়ান হওয়ার যোগ্যতা আমার নাই, সো আমার তো কিছু করা পসিবল না। সো এই টেনশনটা যেন না থাকে, এইটুকু অ্যাসিওরেন্স যেন প্যারেন্টসকে দিয়ে তারপরে ফুল টাইম মিউজিশিয়ান হোক, আমি শিওর যে কোনো বাবা মা মেনে নিবে। বিকজ এভরিবডি ওয়ান্টস দেয়ার কিডস টু বি হ্যাপি। সো আই থিঙ্ক অনেস্ট হওয়াটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আমার জেনারেশন, আমরা অনেক সময় নষ্ট করছি, 5-6 বছরের মতো আমরা সময় নষ্ট করছি জাস্ট একসেপ্ট করতে ব্যাপারটা যে আমি মিউজিশিয়ান হব। মানে ফ্রেন্ডদের সঙ্গে আমাদের কনফিউশন, তুই কি করতেছিস, আচ্ছা তুই এনএসইউতে, ওকে সো ইউর বিকামিং এন ইঞ্জিনিয়ার, এন্ড দেন আমি সারা চিন্তা করতেছি হোয়াট এম আই ডুইং উইথ মাই লাইফ। এই কনফিউশনটা রাখা উচিত না। কেউ যদি মিউজিশিয়ান হতে চায় চোখ বন্ধ করে হওয়া উচিত, জাস্ট ক্লিয়ার ইট আউট,
say it out loud, আমি মিউজিশিয়ান হব, I'll be a music producer, I'll be a drummer, and then start your journey. And it's not gonna be a happy journey. I mean, it's gonna be a hard ass journey, but you know, it will work out. সো করোনার কথা যখন আসলো ওই লকডাউনের পিরিয়ডটা আপনার কিভাবে গিয়েছিল? করোনার টাইমে হোয়াট হ্যাপেন্ড ইজ সবাই, আমি এমনিতে কোয়ারেন্টিনেই থাকি বুঝছো প্র্যাকটিক্যালি, সো এটা তো শুনলে অনেক উইয়ার্ড লাগবে, বাট আমি স্টুডিওতে থাকি, মানুষজন আসে হ্যাং আউট করতে, আমি এখানেই করে থাকি। সো আমার বেকার টাইম হচ্ছে কি ধরো পিয়ানো বাজাই বা গিটার বাজাই, এটাই চলে। আর অ্যাট ম্যাক্স আমি মুভি দেখি, এর বাইরে কিছু করি না। সো করোনার সময় যেটা হয়েছে ঠিক একটা টেনশন ছিল মাথায় যে ওয়ার্ক ইজ আউট অফ লাইক ইউ নো রিচ, বিকজ কোনো ওয়ার্ক নাই। But then at the same time, I was really happy to be able to like let go, because I'm a professional work kori, and most of those works contain cliented details of making music. But this is the first time I got like a vacation time to make my own music. So আমার না খুব ভালো কাটছে। What I did was I closed the door. আমি আমার বাবা মার সঙ্গে দেখা করিনি because of the risk. So what I did was just you know live inside my own space, and I came up with some good music. যেগুলো আই এম প্ল্যানিং টু রিলিজ সুন এনাফ। সো আই গেস যারা আমার গান শুনে পছন্দ করে ওরা শুনলেই বুঝবে যে ইটস আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, বিকজ ইটস বিন সো লং একই টাইপের গান করতে করতে এভরিবডি নিডেড আ ব্রেক আই গেস। সো ফর আ মিউজিশিয়ান দিস ব্রেক রিয়েলি ওয়ার্কড আউট ফর মি। তো আপকামিং কি গান আসছে ভাইয়া? অ্যালবাম নাকি সোলো কি প্ল্যান? অ্যালবাম এই বছরের শেষে রিলিজ করবো AvoidRafa. I still believe in an old fashioned policy of releasing an album. Because অ্যালবাম রিলিজ করলে যেটা হয়, একটা গান রিলিজ করলে আই পার্সোনালি থিঙ্ক যে ধরো ইফ ইউ রিলিজ ওয়ান সং, দেখা গেল একটা গান ইজ আউট দেয়ার, এন্ড দেন এক মাসের মধ্যে দেখা যায় গানটা লাইফ এন্ড ডেথ নিয়ে ডিসিশন হয়ে যায় সব জায়গায়, এন্ড দেন সবাই ওই গানটা শুনে পছন্দ করে বা না করে, এন্ড দেন ইন আ মান্থ দ্যাট সং ইজ গন এন্ড ডেথ। এই যে একটা ব্যান্ড যে এতটা ইনভেস্ট করলো টাইম, মানি এন্ড এফোর্ট, so I think album is better because album-এ 10টা গান থাকলে ওই 10টা গান will carry you for the next 5 years. So AvoidRafa album-ই রিলিজ করব ডিসেম্বরে এই বছরের, that's what I plan. আর এমনিতে I have some solo songs যেগুলি যে প্যান্ডেমিকের মধ্যে তৈরি করছি, সেগুলো I'm just waiting to make a music video. প্যান্ডেমিকের মধ্যে যে গানগুলো করা, তখন ওটা কি ওই রিলেটেড কিছু আছে নাকি টোটালি? I don't think that it's relevant যে আমাদের প্যান্ডেমিক নিয়ে গান করতে হবে, আই পার্সোনালি থিঙ্ক আর কি। সো হোয়াট আই ডিড ওয়াজ লাইক আই লেট গো অফ মাই মাইন্ড। মানে সবসময় আমরা যখন কাজ করতে বসি, তুমিও যখন কোনো কাজ করতে বসবা, ইউ উইল থিঙ্ক দ্যাট ইউ নো মাথার মধ্যে একটা প্রিডিটারমাইন্ড আইডিয়া থাকে। সো যখন কোনো প্রিডিটারমাইন্ড আইডিয়া থাকে না, তখন আই থিঙ্ক গুড ওয়ার্কস কামস আউট। সো দ্য টপিকস আর নট রিলেটেড টু ইউ নো দিস লকডাউন অর এনিথিং এট অল। তো আপনি তো এই পর্যন্ত অনেক ব্যান্ডের সাথে কাজ করেছেন, ডিরেক্টলি ইনভলভ ছিলেন, আবার সোলো কাজও করছেন, তো এই ব্যাপারে আপনার এক্সপেরিয়েন্স কিরকম? হ্যাঁ, মানে মিউজিক করলে সব মিউজিশিয়ানের একটা চিন্তা মাথায় রাখা উচিত যে মিউজিক মানে কোলাবোরেটিভ মিডিয়াম। মানে আমি সারা জীবন একা মিউজিক করে আসছি, মানে আমি নিজে সব বাজাই, নিজে সবকিছু করি স্টুডিওতে, বাট ইটস নট ফুলফিলিং টু বি অনেস্ট। আমি যদি একটা গান সবকিছু বাজায় রেকর্ড করি, ওটার যেই মানে দ্য ফিলিং আই গেট, দ্য হ্যাপিনেস আই গেট আউট অফ ইট, একটা মানুষের সঙ্গে যদি গিটারে জ্যাম করা হয়, ওটার দ্যাট ফিলিং ইজ ওয়ে মোর দ্যান ইউ নো লাইক ক্রিয়েটিং এন এন্টায়ার সং অ্যালোন। অর্থহীনে আমি ড্রাম ভোকাল ছিলাম ফর 15 years অলমোস্ট। সো দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তারপরে সিভিয়ার ডিমেনশিয়া আমি ডেথ মেটাল ড্রাম বাজাইছি, ইউনো ক্রিপ্টিক ফেট আমি হেভি মেটাল ড্রাম বাজাচ্ছি, সো সার্টেন ব্যান্ডে গিটার বাজাইছি, কিবোর্ড বাজাইছি, বেস বাজাইছি, ইটস ডিফারেন্ট অ্যাপ্রোচ। সো ইট মেড মাই লাইফ বেটার। অ্যান্ড সব মিউজিশিয়ানের কোলাবোরেশন করা উচিত, সব মিউজিশিয়ানের কনস্ট্যান্টলি। অ্যান্ড ইফ ইউ টেল মি যে লাইক ইউ নো রাফা, হাউ আর ইউ steady in this music scene for so long, it's not because আমি একা মিউজিক করছি, it's because I did music with a lot of people. That's why you know I'm out there. So I played with a lot of bands. So it's an awesome experience. এর থেকে ভালো মানে I am lucky that you know I was asked by good people. মানুষজন আমার রিকোয়েস্ট তো নিছে, they let me play with them. So it's still going on এখনো। কিছুদিন আগে I did a show with Artcell. So these are very good feelings. ইনস্ট্রুমেন্টের কথা আসলে হ্যাঁ, আপনি তো ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট Yes. বাজান বা আপনার বলতে পারেন এটা একটা প্যাশনও আমরা জানি। সো এটাকে আপনি মানে এটার ইন্সপিরেশন কোথা থেকে? এটা আমি ঠিক জানি না। আমার বেলায় যেটা হচ্ছে কি, আমি ড্রাম ফিগার আউট করতে পারছিলাম অনেক ছোটবেলায়। সো আমি ড্রাম যেরকম শিখি নাই, সো আমি ড্রামটা কি মানে চোখের দেখায় অনেক কিছু বুঝি শিখে ফেলছি। তারপরে আই হ্যাড দিস ন্যাক যেটা এখনো কমে নেই, মানে দ্যাট ন্যাক দ্যাট আই হ্যাভ টু লার্ন থিংস। সো আমার ভাইয়া ইজ আ ভেরি গুড গিটারিস্ট, ইজ আ টিচার, সো হি টট মি গিটার অ্যাজ ওয়েল।
সো ওর কাছ থেকে আমি গিটার শেখার পরে তারপরে আমার ইটস কাইন্ড অফ অ্যান অ্যাডিকশন। সো আমি কখনো কোনো ইনস্ট্রুমেন্ট সামনে পেলে আই হ্যাভ টু নো হাউ ইট ওয়ার্কস। সো ওই while knowing it তখন আই এন্ড আপ লার্নিং ইট। আর প্লাস আই এম ওয়ান অফ দোজ ভেরি ফিউ পিপল যারা চোখের দেখা অনেক কিছু শিখে ফেলে। সো আই হ্যাভ সিন আ লট অফ পিপল প্লে হারমোনিকা এন্ড সে কেমনে বাজাচ্ছে সেটা অবজার্ভ করে আই এন্ডেড আপ লার্নিং হাউ টু প্লে দ্য হারমোনিকা। বাট অনেক হয়তো ভাববে যে আমি তোমার বাসায় বসে বসে জাস্ট বাজায় বাজায় শিখে ফেলছি। ইটস নট লাইক দ্যাট। কিছু কিছু ইনস্ট্রুমেন্টের বেলায় আই হ্যাড লাইক দ্যাট কানেকশন, দ্যাট কেমিস্ট্রি। বাট কিছু কিছু ইনস্ট্রুমেন্টে আমার সিরিয়াস কষ্ট করতে হয়েছে। লাইক গিটার স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট যেগুলো তার থাকে, এগুলোতে আমি খুব ভালো। তুমি আমাকে যে কোনো স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট দিবা আমি মোটামুটি চালা দিতে পারবো। কিন্তু পিয়ানো যেরকম আমি শিখছি যে কি পরিমাণ কষ্ট করে, এটা সত্যি কেউ জানে না। আমি গিটারের কোন কোন নোটে কোন কোন কর্ড হয় ওগুলো দিয়ে মার্কার দিয়ে একটা ছোট কিবোর্ডের মধ্যে লিখতাম, এন্ড দেন ওগুলো ধরে 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 আমি পিয়ানো শিখছি। ইটস নট ইজি ওয়ার্ক, কিন্তু আই হ্যাড টু স্পেন্ড ইয়ার্স মানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং কেমনে। আমাদের তো আমি তখন ইউটিউবও ছিল না। সো হোয়াট আই ডিড ওয়াজ এই মার্কার দিয়ে কিবোর্ডে লিখে লিখে এইটা এই কর্ড, এটা এই কর্ড, এভাবে শিখে 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 নাও আই ক্যান প্লে দ্য কিবোর্ডস জাস্ট বিকজ আই ওয়ান্টেড টু। হ্যাঁ, একদম পুরো গেরিলা স্টাইলে শিখছি জিনিসটা। এন্ড অনেকে হয়তো ভাবে যে না হি ক্যান প্লে আ লট অফ ইনস্ট্রুমেন্টস। না, আমি অ্যাকচুয়ালি আই ডিড আ লট অফ ওয়ার্ক, মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। বাট এটা ইটস কাইন্ড অফ অ্যান অ্যাডিকশন, বুঝছো। আমি যদি এখনো নতুন একটা ইনস্ট্রুমেন্ট পাই আই উইল ডেফিনেটলি ডিগ ইনটু ইট। তো এই সবকিছুর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটা, মানে কোনটা বাজাতে আপনার সবচেয়ে ড্রাম। আই এম আ ড্রামার। মানে ইফ ইউ গিভ মি ওয়ান অপশন যে সবকিছু ছেড়ে দিতে হবে, ড্রাম বাজাতে হবে, আমি তাই করব। তো আপাতত ব্যস্ততা কি নিয়ে, সবচেয়ে বেশি ব্যস্ত কি নিয়ে আছে? কিছুদিন আগে রিলিজড ব্র্যাকার ইউএসএইড এর একটা কাজ করেছি, সেটা হচ্ছে কুদ্দুস বাতিকে নিয়ে। ওটা গট রিলিজড এন্ড তারপরে এখন এট দিস মোমেন্ট আই এম ভেরি বিজি উইথ তোমার আমাদের ফাদার অফ দি নেশন শেখ মুজিবুর রহমানের যে 100 বছর উদযাপন হবে, সেটার একটা ইভেন্টে আই এম মিউজিক ডিরেক্টর অফ ওয়ান অফ দ্য সেগমেন্টস। ইটস গোনা বি আ হিউজ ইভেন্ট, অনেক দিনের। সো ওখানে বাংলাদেশের যত যত মিউজিশিয়ান, যত যত মিউজিক স্টাইল, আর্টস, এগুলো সব কেটার্ড হবে আর কি। ফোক, ক্লাসিক্যাল, ড্যান্স এন্ড এভরিথিং। সো ওটার মধ্যে দেয়ার ইজ দিস সেগমেন্ট হুইচ ইটস লাইক আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আমাদের গভর্নমেন্ট, আমাদের কালচার ইজ ফাইনালি giving approval to band music, যেটাকে আমরা মানে band music বলে আসি, which is shouldn't be called band music at all. This is just music, but it's been going on for so long. This rock music, so if you say so there is a segment যেখানে I'm working with certain very big musicians আমাদের দেশের। তাদেরকে নিয়ে I'm working on a collaboration, একটা প্রজেক্ট, মানে যেখানে 4-5 জন মিলে আমরা স্বাধীন বাংলার গান টান গাবো। সো ওইটা নিয়ে I'm working on it. It's a very hard work আর কি। অনেক মানুষ তো collaborative medium, so I'm extremely busy with that. আমাদের দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো আছে, এগুলোর ফিউচার সম্পর্কে আপনার কি মনে হয়? কোনো সাজেশন বা ডেভেলপমেন্ট কিভাবে আসতে পারে? না, I think underground bands are doing fine, মানে way more better. আর the whole point of underground band কি, মানে এটাকে অনেকে অনেকভাবে দেখে, বাট আন্ডারগ্রাউন্ড ব্যান্ড মানে হচ্ছে কি যে ব্যান্ডগুলো শুরু করতেছে অ্যাকচুয়ালি। আমরাও আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ছিলাম, পৃথিবীর সবাই থাকে। ইভেন আইনস্টাইনও একটা আন্ডারগ্রাউন্ড সায়েন্টিস্ট ছিল একটা সময়, তারপর হি বিকেম মেইনস্ট্রিম। সো এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আজকে আমি যদি একদম ছোট থেকেই না শুরু করি তাহলে আমি বড় হতে পারবো না, আর আমি যদি বড় থেকেই শুরু করি তাহলে আমি কোনো একদিন নাই হয়ে যাবো। সো স্ট্রাগলটা অনেক ইম্পর্টেন্ট, যে ইউ স্টার্ট অফ ফ্রম সামথিং এন্ড ইউ গো আউট দেয়ার। আমরা যখন আন্ডারগ্রাউন্ড মিউজিক করতাম আমাদের যা ছিল তাই দিয়ে করতাম। গিটার ছিল না তো বড় ভাইয়ের গিটার এনে বাজাতাম। এখনকার ব্যান্ডস আমাদের থেকে আরো অনেক ইভলভড। তারা নিজেদের বাসায় রেকর্ডিং করে, all of them sound good. আমি শুনি আবার বসে বসে ইউটিউবে, I go through these bands. They sound good, their lyrical arrangement is better, their music is better. আমাদের থেকে ঠিক যতখানি আগানো থাকার কথা ততখানি আগায় আছে। And এই ব্যান্ডগুলো, given the fact that আরো 5 বছরের মধ্যে these bands are gonna be bigger, in the next 10 years they will be the biggest name in the country. এখন মেইন ট্রিকটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে কি not to give up, because অনেক ব্যান্ড ডাউন দ্য লাইন গিভ আপ করবে, ছেড়ে দিবে মিউজিক, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ছোট একটা পলিটিক্স হয়তো আপসেট হয়ে যাবে। আমি এটা দেখি যে অনেক ব্যান্ড ট্যান্ড অনেক আপসেট থাকে যে ছোট একটা পলিটিক্স হয়েছে ওদের সঙ্গে, তারা খুব ডিমোটিভেটেড। দে শুড নো দ্যাট দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সবকিছুতে দেয়ার ইজ পলিটিক্স, সবকিছুতে, ইভেন ইন ফ্যামিলি। সো হোয়াটস দ্য পয়েন্ট অফ লাইক বিং ডিমোটিভেটেড? দ্য হোল ফ্যাক্টর অফ মিউজিক ইজ লেগে থাকা। আজকে যদি কেউ একটা গান রিলিজ করার পরে পুরো দেশের মানুষ যদি একটা ব্যান্ডকে বলে তোমার গানটা বাজে, ওই ব্যান্ডের উচিত হবে আরো 10টা গান বের করা। সো এই মোটিভেশনটা রাখলেই ইট উইল ওয়ার্ক আউট।
That's it. That's all I have to say for the underground bands. And they're splendid. I love their music, all of them. তো হ্যাঁ, আপনিও তো এক সময় স্ট্রাগল করেছেন, লাইক আজকে আপনি আপনাকে সবাই চিনে, বাট শুরু থেকে তো চিনতো না। হ্যাঁ, আপনার obviously. স্ট্রাগলটা সবচেয়ে মানে কোন জায়গায় আপনার স্ট্রাগলটা সবচেয়ে বড় ছিল? আমার স্ট্রাগলটা আই গেস ছিল প্রফেশনাল মিউজিশিয়ান হতে গিয়ে। আই ওয়াজ মোর অফ আ মেটাল মিউজিশিয়ান। সো আমার ব্যান্ড ছিল দ্য জয়েন্ট ফ্যামিলি বলে একটা নিজের ব্যান্ড ছিল। অর্থহীনে তো ছিলামই। মানে অর্থহীন হচ্ছে কি মোর অফ আ রক এন্ড রোল ব্যান্ড, মানে যখন মন চায় তখন করবে। সো এটা আমার এক দিক দিয়ে ভালো ছিল যে ধর অর্থহীন ডিসাইড করলো আমরা এখন অ্যালবাম করবো, সো আই উড মুভ টু সুমন ভাইয়ের বাসা, তারপর 3 মাস থাকবো, একটা অ্যালবাম বের করলাম, অসমাপ্ত ওয়ান যেমনি করছি, করার পরে বাসায় চলে আসতাম, আবার অ্যালবাম রিলিজ, এভরিবডি ইজ লাভিং ইট। তারপরে আমার একটা পাওয়ার সার্জ আমি বাজিয়েছি অনেকদিন, তো দ্য জয়েন্ট ফ্যামিলিতে আই প্লেড আমার নিজের ব্যান্ড। So it was all very underground. By underground, I mean it was all rock and roll. মানে আসবে হয়তো 200 পোলাপাইন দেখতে কনসার্ট, রাইট? ইট ওয়াজ এন মেইন স্ট্রিম। আমি আমার গান নিয়ে আমার মাকে শোনাতে পারবো না, বা লাইক র্যান্ডম মানুষরা আমার গান শুনবে না। সবচেয়ে বেশি স্ট্রাগলটা ছিল আমার আন্ডারগ্রাউন্ড থেকে মেইন স্ট্রিমের দিকে যাওয়া। বাই মেইন স্ট্রিমের দিকে যাওয়া মানে হচ্ছে গিয়ে এখন আমাকে কিছু কিছু মানুষ ফেসবুকে মেসেজ করে যে ভাইয়া আপনি তো ভালোই ড্রাম বাজান। এই ডিফারেন্সটা আসার জন্য, কারণ আমি কিন্তু একটা ড্রামার, আমি শুরু করছি ড্রাম দিয়ে, বাট আই মেড মাই সেলফ বিগার। অ্যান্ড এই বিগার স্ট্রাগলটা ছিল হচ্ছে গিয়ে সবসময় মেটাল মিউজিক করে আসছি। সো ওয়েন আই গট দ্য চান্স টু ওয়ার্ক ফর টেলিফিল্ম, ফর মুভিজ, ফর মেইন স্ট্রিম মিডিয়া, ওই স্ট্রাগলটা ছিল একটু কঠিন ফর মি, মানে ক্রিয়েটিভলি অ্যাকচুয়ালি, যে হাউ ডু আই মেক ইট বিগ আউট দেয়ার। Because I am known as the heavy metal drummer, but then I had to change my reputation from that to an acceptable singer. And I was never the kind of guy যে ধরো তোমার পপ সং গাবে, মানুষ আমার থেকে এটা এক্সপেক্টই করতো না, আমিও কখনো করতাম না। সো এই জায়গাটা ছিল ওয়াজ ভেরি টাফ ফর মি ওয়েন ইউ সুইচ ফ্রম বিং আ প্যাশনেট মিউজিশিয়ান টু আ প্রফেশনাল মিউজিশিয়ান, যে আমি এখন গান বানায় আমার ক্যারিয়ার রান করব। এই ডিসিশনটা and এই স্ট্রাগলটা ওয়াজ এক্সট্রিমলি হার্ড। বাট AvoidRafa স্টার্ট করছি যখন ইট গট আ লিটল ইজিয়ার। বাট AvoidRafa is the whole project. This whole project is basically about this. মানে me moving into serious music, doing মানে serious field এ যাওয়া আর কি, rather than having fun with music. তো একটু লিরিক্স নিয়ে শুনুন ভাইয়া, লিরিক্সও লিখেন রক রোমান্টিক, সো লিরিক্সের ইন্সপিরেশনটা কোথায়? লিরিকের এমনিতে ইংলিশ, সারা জীবন ইংলিশ গান শুনে বড় হয়েছি, সো ইংলিশ লিরিক খুব ইজিলি আসে। অ্যান্ড দেন ছোটবেলা এটা নিয়ে খুব খুশি থাকতাম যে ইংলিশ লিরিক আসে, বাংলা লিরিক লিখতে পারি না। তারপর আস্তে আস্তে বড় হতে হতে রিয়েলাইজ দ্যাট বাংলা ভাষাটা অ্যাকচুয়ালি সব ভাষার থেকে অনেক বেশি সুন্দর। নট বিকজ এটা আমার নিজের ভাষা, বিকজ বাংলা ভাষাটা আমি ঠিক মতো বলতেই পারি না, আমরা কেউই মনে হয় বলতে পারি না, আমরা বাংলায় প্রপারলি এক্সপ্রেস করতে পারি না আমরা কিভাবে এক্সপ্রেস করতে চাই, আমাদের ইংলিশ ইউজ করতে হয়। সো আমি বাংলা লিরিক কিছু কিছু লিখছি ছোট থাকতে, এক দুই টাইপের লিরিক, খুব মানে সিম্পল। ইংলিশ লিরিক লিখছি বেশ কিছু। আনমনে গানটা যেরকম ইংলিশে লেখা ছিল আমার, দেন সুমন ভাই ওটাকে বাংলা করছে। তারপরে AvoidRafa অ্যালবাম করার সময় আমি কিছু বাংলা লিরিক লিখছি। তার আগে আইল বি অনেস্ট উইথ ইউ, আমি ছোটবেলা থেকে অনেক বই পড়তাম, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এগুলো তো পড়া ছিলই। সো বিফোর আই স্টার্টেড রাইটিং সিরিয়াস লিরিক, কষ্ট বলে একটা গান আছে আমার, ওটার লিরিক লেখার আগে আই এন্ডেড আপ রিডিং সুনীল গঙ্গোপাধ্যায়ের লাস্ট বইটা যেটা রিলিজ হয়, যেটা শুরুতে হুমায়ুন আহমেদের সঙ্গে তার একটা ছবি ছিল পুলে। সো ওই বইটা পড়ার পরে আই গট ভেরি ইন্সপায়ার্ড। সো আই থিঙ্ক আমার মতো মানুষ যে সারা জীবন ধরো মেটালিকা, মেগাডেথ এসব শুনে বড় হয়েছে, সেই মানুষ যদি সুনীল গঙ্গোপাধ্যায় একটা বই পড়ে একটা গান লিখতে পারে, তার মানে আরো বই পড়লে আমি অনেক লিখতে পারবো। অ্যান্ড আই রিয়েলি লাভ রাইটিং। কারণ আমার এইটা একটা ল্যাক। তুমি যত বলতে পারো যে এত কিছু বাজান, এত কিছু করেন, আমার এই একটা জায়গায় একটা ল্যাক, সেটা হচ্ছে আমি লিখতে ভালো, মানে লিখতে আমার অনেক সময় লাগে। আই ক্যানট জাস্ট সিট ডাউন এন্ড রাইট। মিউজিক ভিডিও ছাড়া অনেক অডিয়েন্স আছে যে তারা গান শোনা থেকে মিউজিক ভিডিওর উপর ফোকাস বেশি করে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়? আই গেস এটা তোমার এভলিউশন, বুঝছো, হবেই দুনিয়ায়। মানে আমি নিজেও একটা সময় এটা নিয়ে অনেক খাও করতাম যে কেউ গান শুনে না, গান দেখে। তারপর নিজে দেখলাম যে আমি নিজেও তো গান দেখি সারাদিন ইউটিউবে, মানে গানটা যে আমি খুঁজে খুঁজে বের করে শুনবো এটা কিন্তু আমি নিজেও করছি না। ইভেন নিজের গানও আমি দেখা যায় ইউটিউবে অন্য কারো আপলোড করাটা দেখতেছি। বাট এটা চেঞ্জ হবে খুব সুন, বিকজ মানে এটার কারণ হচ্ছে গিয়ে ইউটিউব মিউজিক অলরেডি দে লঞ্চ সামথিং কল ইউটিউব মিউজিক। ইউটিউবে কিন্তু ইউটিউব যে আমরা গান জেনারেলি গান দেখি ইউটিউবে, বিকজ ইউটিউব ইজ অ্যাক্সেসিবল, ইটস ইজি। কিন্তু ইউটিউবে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক নষ্ট হয়ে যায়। অ্যান্ড ইউটিউব স্লোলি, তুমি যদি খেয়াল করে দেখো, ইউটিউব 4 বছর আগে যেখানে ছিল, ইউটিউব কিন্তু এখন বেসিক্যালি একটা টিভি হয়ে গেছে। ইটস মোর লাইক এ টিভি মিডিয়াম।
তুমি যদি রাতের বেলা রান্না করতে চাও কেমনে করবা, ইউটিউব করবা। তুমি যদি এখন তোমার গাড়ির টায়ার বদলাতে চাও, ইউটিউব করবা। আর এদিকে স্পটিফাইও চলে আসছে ইন এভরি কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ। ইউটিউব মিউজিকও ইজ দেয়ার। গান বলে একটা ফ্যান্টাস্টিক অ্যাপ আছে আমাদের বাংলাদেশে। যেটা হবে খুব সুন, গিভ ইট সাম টাইম, মেবি আ ইয়ার অর টু, পিপল উইল জাস্ট ইউজ ইউটিউব ফর কমন রেমেডিজ। এন্ড গান শোনার জন্য তোমার গানের অ্যাপে মানুষ আস্তে আস্তে ফেরত যাবে। সো আপনার যে গানগুলো আসছে আপকামিং, এগুলোর সাথে কি আমরা মিউজিক ভিডিও যে আমি যদি শুধু একটা গান রিলিজ করি, আমি নিজেও হয়তো পরে ওটা খুঁজে পাবো না। সো আমি একটা মিউজিক ভিডিও করবই, যেভাবেই হোক, যাই হোক, এটার জন্য আমি ওয়েটিং। এনিথিং গোজ, এন্ড তারপর আই রিলিজ আ সং। সিঙ্গেল যদি হয়, এভরিবডি শুড রিলিজ ইট উইথ আ মিউজিক ভিডিও। অ্যালবাম যদি হয়, দ্যাটস আ ডিফারেন্ট থিং। But I'm hoping that, maybe by the end of this year, some good things are happening. Like Gan Bangla TV channel, Gan Bangla is coming up with their own record label called TM Records. And I'm খুব happy এটা নিয়ে because it's gonna be the biggest record label in the country. And এই যে যত bands যারা গান রিলিজ করে নিয়ে confused, Gan Bangla is hopefully giving them a complete big platform to release their music. And it will be all about music. So I'm waiting for them to change some, directions of how things are going Bangladesh. So till then, I'll just release songs the way everybody's doing it. YouTube and then YouTube গানটা রিলিজ হবে, অনেক অনেক হিটস হবে, আমি কোনো টাকা পাবো না, কেউ কোনো লাভ হবে না, কোনো গানটা ভুলে যাবে সবাই। বাট এটাই, দ্যাটস ইট। চলুক এভাবে, যদি চলে দুনিয়া চলুক, আই হ্যাভ নো প্রবলেমস উইথ ইট। তো আমরা একটা টাইমে তো সবাই আমরা ক্যাসেট কিনতাম, সিডি। এখন আমরা একটু সিডি ক্যাসেট কিছুই কেনা হয় না, সবকিছু আমরা ইন্টারনেটের উপরই। তো এই ব্যাপারটা কেমন? এটা আমি তো সিডির যুগের মানুষ। ক্যাসেট, আমি তো ছোট থাকতে আমার ক্যাসেট অলমোস্ট শেষ হয়ে যাওয়ার পথে আর কি। সো সিডি হচ্ছে কি আমাদের টাইম ছিল। এন্ড যখন সিডি চলে যাচ্ছে, আমরা অনেক লাফালাফি করছি ইন এভরিথিং। বাট আমি খুব পজিটিভ মানুষ, আর আই লাইক টু সি দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ। মানে সব মানুষেরই কিন্তু একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ থাকে। লাইক আমার আব্বু যেরকম, আমি যেসব গান করি ওগুলো সে পছন্দ করে না, বিকজ ইটস নট হিজ টাইম, অর তার টাইমের গান না। সো আমাদের জেনারেশন যেরকম সিডি করছে, এখন ইয়াং জেনারেশনের কাছে সিডি ইজ নট দ্য থিং। বাট দ্য ওয়ে আই সি ইট, এটা কিন্তু অ্যাকচুয়ালি এভলিউশনই হয়েছে। সিডি কিন্তু বাল্কি ছিল, একটা সিডি নিয়ে ঘোরাও ঝামেলা ছিল। সো দুনিয়া আগায় আসছে, ভালোই হয়েছে একদিক দিয়ে। যেরকম ইফ ইউ ইউজ স্পটিফাই, দ্যাট মিনস ইউ ক্যান ক্যারি 5 মিলিয়ন সংস ইন ইউর সেল ফোন, অল গুড কোয়ালিটি, এন্ড তুমি কিনে রাখতে পারবা যদি তোমার পছন্দ হয়। এন্ড এভাবে কিন্তু দুনিয়া চলতেছে। সো আই থিঙ্ক ইটস আ গুড মুভ, দ্য ফ্যাক্ট দ্যাট ইভলভ করছে। কারণ আমার এখনো ডেস্ক ভর্তি তোমার 10টা পুরান অ্যালবাম, 10টা সিডি, এগুলো একটাও চলবে না। সো দিস ইজ নট রিয়েলি মানে স্যাটিসফাইং একটা ওয়ে কিন্তু না জিনিসটার, মানে তোমার ময়লায়। ইয়েস, সো দুনিয়া আগাইছে যে, এটা কিন্তু ভালো একদিক দিয়ে। এন্ড আই সি দিস অ্যাজ আ গুড থিং। মানে পুরো যে ইন্টারনেটে গান যাওয়ার ব্যাপারটা, আই সি দিস অ্যাজ আ গুড থিং, বিকজ পাইরেসি কখনোই থামে নাই, এটা থামবেও না। এন্ড আই হ্যাভ নাথিং এগেইনস্ট পাইরেসি অ্যাজ ওয়েল। আমরা সিডির সময়ও আমরা গান কপি করে বন্ধুদের দিছি, এখনো মানুষ ইউটিউব থেকে ডাউনলোড করে বন্ধুদেরকে দেয়। এন্ড এভাবেই চলবে। এন্ড এর মাঝখানে একটা সিস্টেম খুঁজে বের হয়ে যাবে। বাট এখন জিনিসটা ইজ নট ওয়ার্কিং আউট রাইট, বাট উই আর গোয়িং টুয়ার্ডস সামথিং গ্রেট। মিউজিকটা যদি বিজনেস হিসেবে আমরা দেখি, লাইক মিউজিক ইন্ডাস্ট্রি, এইখানে কি এটার কোনো প্রভাব পড়ছে? মানে বাংলাদেশে প্রবলেমটা কি, আই থিঙ্ক সেটা হচ্ছে গিয়ে, মিউজিশিয়ানরা মিউজিককে বিজনেস হিসেবে দেখে না, দেখতে অনেক সময় লাগে, বুড়া হয়ে যাওয়ার পরে দেখে। আর মিউজিক যারা বিজনেস করে, তারা মিউজিকটাকে পিওরলি বিজনেস হিসেবে দেখে, কোনো প্যাশন ফ্যাক্টরটাই দেখে না। এখানেই প্রবলেম, বিকজ মিউজিক কিন্তু ইজ আ বিজনেস। একটা হচ্ছে কি, আমি যদি এখন বাউলদের মতো মিউজিক করি, যেন আমার মিউজিক কেউ না শুনে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট আমার ওই বলস নাই, আই ডোন্ট হ্যাভ দ্যাট সাহস টু ডু দ্যাট। আমি কিন্তু প্রফেশনাল মিউজিক, আমি দ্য মোমেন্ট আমি আমার গান আপলোড করব মানুষের জন্য, তখন ইট বিকামস আ বিজনেস। এন্ড এটাকে বিজনেস হিসাবেই দেখা উচিত। সো রেকর্ড লেবেলস অলওয়েজ সোল্ড মিউজিক, আর মিউজিশিয়ানরা মিউজিক বানাইছে, বাট মিউজিশিয়ানরা কখনো মিউজিক কেমনে সেল হচ্ছে এটার ব্যাপারে কোনো খোঁজ রাখেনি। আর রেকর্ড লেভেলও কখনো খোঁজ রাখেনি মিউজিশিয়ানদের কি দরকার মিউজিক ভালো করতে আরো। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, এই গ্যাপটা মাঝখানে, এই গ্যাপটা ইজ এক্সট্রিমলি ব্যাড আর কি, এই যে ভয়েডটা। সো মিউজিক বিজনেসটা ঠিক মতো রান করে না, বিকজ নান অফ দ্য মিউজিশিয়ানস বাংলাদেশে আর হ্যাপি ফাইন্যান্সিয়ালি। দেয়ার আর মিউজিশিয়ানস যাদের গান কোটি কোটি ভিউ, বাট দে ডোন্ট হ্যাভ কোটি কোটি টাকা। সো আই থিঙ্ক সামনের মিউজিশিয়ানরা যদি একটু স্মার্ট হয়, তারা যদি নিজেদের বিজনেসটা একটু হাতে রাখে, যে ইফ দে নো হোয়াটস গোয়িং অন, তাহলে তাদের জন্য ভালো। লাইক এই ভুলগুলো আমরা করছি, উই মেড ফেমাস সংস এন্ড উই হ্যাভ নো আইডিয়া যে গানগুলো কতবার সেল হয়েছে বা কত কি হয়েছে।
ভাইয়া আপকামিং কোলাবোরেশন কার সাথে আছে? আপকামিং কোলাবোরেশন এট দ্য মোমেন্ট আমি যে গানটা তৈরি করতেছি ওটার মধ্যে আরবো ভাই আছে, সুফি ভাই, সাকিব ভাই ফ্রম ক্রিপ্টিক ফেট, সুমি ফ্রম লালন, আর আমি থাকবো মিলে একটা গান। এটা উইল বি রিলিজ কি ওটা উইল বি পার্ট অফ এন ইভেন্ট, ইট উইল বি আউট দেয়ার খুব সুন এনাফ। আমি এক্সাক্ট ডিটেল জানি না তাই বলতে পারছি না। আর আই রিসেন্টলি মেট আ লট অফ মিউজিশিয়ানস, মানে কেউ রবীন্দ্রসঙ্গীত গায়, কেউ মেটাল গায়, কেউ গায়। সো আই রিয়েলি হোপ টু কোলাবোরেট আ লট উইথ দেম আর কি, মানে আমার ইচ্ছা আছে এখন। বাট অ্যাট দিস মোমেন্ট দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং উইথ। নতুন কিছু ট্রাই করার আগে কি একটু টেনশন হয় যে ফ্যান্সরা কিভাবে নিবে বা তারা লাইক করবে কিনা? এইটা নিয়ে অ্যাকচুয়ালি মানে আই অলওয়েজ ডিড মিউজিক ফর মাই সেলফ, মানে ছোট থাকতে ধরো মিউজিক করতাম নিজের শখে, কারোর জন্য করতাম না। তারপর মাঝখানে একটা ফেজ গেছে যখন কনস্ট্যান্টলি মানুষ কি ভাববে, মানুষ কি চাচ্ছে এটা চিন্তা করে মিউজিক করছি। অ্যান্ড এখন আই এম ট্রাইং মাই সেলফ হার্ড টু কাম ব্যাক টু দ্যাট ফেজ যখন মানুষের জন্য মিউজিক আর না করে নিজের জন্যই করার চেষ্টা করি। বিকজ ইফ ইউ লাইক ইট সামবডি এলস উইল লাইক ইট, দ্যাটস দ্য পলিসি, দ্যাটস হাউ ইট গোজ। তোমার যদি নিজের ভালো লাগে তোমার কাজটা, কারো না কারো ভালো লাগবে। বা তুমি যদি অন্যকে খুশি করার জন্য মিউজিক করার চেষ্টা করো তাহলে ওই মিউজিক উইল নেভার ওয়ার্ক আউট, ইট নেভার ওয়ার্কস আউট, ট্রাস্ট মি, আই ট্রাইড এন্ড টেস্টেড। হ্যাঁ, অনেকক্ষণ গল্প হলো, আমরা একদম শেষ পর্যায়ে। আপনি যদি আপনার ফ্যান্সদের সম্পর্কে ফ্যান্সদেরকে কিছু বলতে চান। First of all, Snigdha, thank you so much for like calling me out and getting me into an interview, because interviews like, keeps a musician alive. বুঝছো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রেস রিলিজটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি বড় হয়ে এখন বুঝি। So thank you for taking your time to interview me. And for the fans out there, like you guys are smart enough. মানে that's all I have to say. You guys are smarter than us. আমি যদি বুড়া হই, তোমরা ইয়াং, তোমরা আমার থেকে বেটার জানো। সো তোমরা জানো কেমনে দুনিয়াতে চলতে হয়, তোমরা জানো আমরা কি করছি আর আমরা কি ভুল করছি। তুমি যদি মিউজিশিয়ান হতে চাও তাহলে আমার ভুলগুলো করবা না, ভালোগুলো করবা। তুমি যদি আমার থেকে বেটার হতে চাও এখনই স্টার্ট ওয়ার্কিং, 5 বছরের মধ্যে তুমি পারবা আমার থেকে বেটার হতে। And inspiration comes from the heart and work comes from your mind and hands. So make sure you keep on working and be inspired from all the good people যারা দুনিয়াতে কাজ করে আসছেন, করে যাচ্ছে। That's all I have to say. Keep living your life the way you want to. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড এটা আসলে আমারও প্লেজার যে আপনি টাইম বের করতে পেরেছেন। No, thank you. I know, but it was a good thing. It's a good thing. I had a good time. Thank you so much.